হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশনস। আজকে আবার একবার আমি চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ক্লাস নিয়ে। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমির উপরে আমরা বেশ কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেব। তো মূলত কোশ্চেনের আড়ালে আমরা বেশ কিছু কনসেপ্টও ক্লিয়ার করে নেব। কেন এটা বললাম, তার কারণ হচ্ছে যে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো তো আর ওভাবে বলা যায় না যে এই কোশ্চেনই আসবে। তাই কোশ্চেনের আড়ালে এবং বা কোশ্চেনের মধ্যে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকমের কনসেপ্টকে বুঝতে শিখবো, যাতে এই ধরনের কোশ্চেন না এলেও এই ধরন বা অন্যান্য ধরনের যে সমস্ত প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে সেগুলো যেন আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি। রাইট? তো আজকে আমরা চলে যাব আমাদের কোশ্চেন অ্যান্সারের দিকে ইন্ডিয়ান ইকোনমির ওপরে এমসিকিউজ, যেটা কিনা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, শুধুমাত্র এসএসসি সিজিএল সিএইচএসএল বলে নয়, এটা যে কোনো ডাব্লিউবিপিএসসি এনটিপিসি এসএসসি সিজিএল সিএইচএসএল যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ডাব্লিউবিসিএস প্রিলি অ্যান্ড মেন্স যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এমসিকিউজগুলো। রাইট? তো আজকের প্রথম যে এমসিকিউজের প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটার ভিত্তিতে আমরা চলে যাব এবং যেটা আমরা দেখব যে আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে। তবে তার আগে, কোশ্চেন শুরু করার আগে একটা কথা বলে রাখি যে এখানে যে শুধুমাত্র তোমরা ইকোনমিক্সের কোর জায়গা থেকে কোশ্চেনগুলো পাবে তা কিন্তু নয়। এখানে কিন্তু বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতর থেকেও কোশ্চেন রয়েছে, যেমন বিশেষ করে বিভিন্ন স্কিম রিলেটেড কোশ্চেন রয়েছে, যে স্কিম রিলেটেড কোশ্চেনগুলো পরীক্ষাতে ডাব্লিউবিপিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসি স্টাফ সিলেকশন কমিশনসের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তো আর সময় নষ্ট করব না, আমরা চলে যাব আমাদের প্রথম কোশ্চেন। দেখো, আমাদের প্রথম কোশ্চেন বলছে খুব ইম্পর্টেন্ট টপিক, এই মুহূর্তের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক, লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করার জন্য ভারতে যে প্রচারণা শুরু হয়েছিল তার নাম কি, বা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাম্পেইন লঞ্চড ইন ইন্ডিয়া টু এলিমিনেট জেন্ডার বেসড ভায়োলেন্স। ঠিক আছে, জেন্ডার বেসড ভায়োলেন্স খুব ইম্পর্টেন্ট টপিক, জেন্ডার বেসড ভায়োলেন্স খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, জেন্ডার বেসড ভায়োলেন্স। দেখো, জেন্ডার বেসড ভায়োলেন্স, আগে অপশনগুলো বলে নিই, তারপরে এটা নিয়ে আলোচনা করব আমরা। প্রথম অপশনটা বলছে ওয়ান স্টপ সেন্টার স্কিম। আমি বলেছিলাম স্কিম নিয়ে কোশ্চেন করব। দেখো, প্রথম কোশ্চেনটাই স্কিম নিয়ে এসছে। দ্বিতীয়টা কি বলছে, বেটি বাঁচাও বেটি পড়াও। আমরা সবাই জানি খুব খুবই খুবই ফেমাস এবং খুব ইম্পর্টেন্ট একটা ইনিশিয়েটিভ টেকেন বাই আওয়ার ইউনিয়ন গভর্নমেন্ট। সি হচ্ছে স্বধার গৃহ স্কিম, আবারও খুব ইম্পর্টেন্ট একটা স্কিম। এবং আপ কোই বাহানা নেই। এই চারটে অপশনস। তো এই যে জেন্ডার বেসড ভায়োলেন্স রয়েছে, এই জেন্ডার বেসড ভায়োলেন্সের মধ্যে কোন জেন্ডার বেসড ভায়োলেন্সকে আটকানোর জন্য এবং সেটাতে নিপীড়িত বা পীড়িত, ঠিক আছে, নিপীড়িত বা পীড়িত মানুষকে কিভাবে সাহায্য করা যেতে পারে, কোন স্কিমের আন্ডারে। ঠিক আছে, ওয়ান স্টপ সেন্টার স্কিম, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বধার গৃহ স্কিম, আপ কোই বাহানা নেই। দেখো, একটা তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমি। জেন্ডার বেসড ভায়োলেন্স হচ্ছে এমন একটা ভায়োলেন্স যেখানে কোনো একটা জেন্ডারকে স্পেসিফিক্যালি সে ওই জেন্ডারের বা ওই লিঙ্গর কেন বা সেটার উপর ভিত্তি করে তার উপরে যে ভায়োলেন্সটা হচ্ছে সেটাকে বলছে জেন্ডার বেসড ভায়োলেন্স। ঠিক আছে, এবার দেখো, ভায়োলেন্স এগেনস্ট ওমেন আর জেন্ডার বেসড ভায়োলেন্স এক নয়, কিন্তু দুটো সিমিলারিটি আছে, কিন্তু দুটোর ক্ষেত্রে একটু আলাদা আছে। এরকম আমি বলে দিচ্ছি। ভায়োলেন্স এগেনস্ট ওমেন মানে সে শুধুমাত্র ওমেন বা ওমেনের ওপরেই শুধুমাত্র কি হচ্ছে, ভায়োলেন্সটা হচ্ছে, মহিলার ওপরে ভায়োলেন্সটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য ভায়োলেন্স এগেনস্ট ওমেন। আর জেন্ডার বেসড ভায়োলেন্স মানে হচ্ছে কোনো পুরুষ হতে পারে, নারী হতে পারে, সমকামী হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সে সেটা কেন তার উপরে যে ভায়োলেন্সগুলো নেমে আসে সেটাকে বলা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স। রাইট? তো এটার মধ্যে কোন প্রচারটা শুরু হয়েছিল বা কোন স্কিমটা? রাইট? দেখো, আমরা কি জানি, আমরা জানি ওয়ান স্টপ সেন্টার স্কিম। ওয়ান স্টপ সেন্টার স্কিম মানে, ওয়ান স্টপ সেন্টার স্কিমটা কোথায় আসছে? ওয়ান স্টপ সেন্টার স্কিমটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম রয়েছে, যে স্কিমের মধ্যে কি হচ্ছে, যে সমস্ত মহিলারা বিভিন্ন রকমভাবে নিপীড়িত এবং পীড়িত হয়েছেন তাদেরকে একটা ওয়ান রুফের মধ্যে নিয়ে এসে তাদেরকে লিগালি, তাদেরকে সোশ্যালি, ঠিক আছে, তাদেরকে পলিটিক্যালি বিভিন্ন রকমভাবে তাদেরকে যে সাহায্য করা, ঠিক আছে, ইভেন অর্থনৈতিকভাবেও, সেটা হচ্ছে ওয়ান স্টপ
সেন্টার স্কিমের মধ্যে আসে। বেটি বাঁচাও বেটি পড়াও আমরা সবাই জানি এডুকেশনাল স্কিম, প্রত্যেকটা আমাদের দেশের প্রতিটি কন্যা যাতে এখানে ভালো রকমভাবে এডুকেশন পেতে পারে এবং তাদের ভবিষ্যৎ যেন খুব সিকিউর হতে পারে সেটা। 3 নম্বরে যে সদর গৃহ স্কিম, এই সদর গৃহ স্কিম হচ্ছে যে বিভিন্ন ভায়োলেন্সের আন্ডারে যে সমস্ত মহিলারা আহত হয়েছেন সেই সমস্ত মহিলাদেরকে একটা বলতে পারো রিহ্যাবিলিটেশন জায়গাতে নিয়ে যাওয়া, রিহ্যাবিলিটেট করা এবং সেখানে 3 বছর থেকে 5 বছর পর্যন্ত ইভেন রেখে দেওয়া এবং তাদেরকে মূল স্রোতে, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, সেটা হচ্ছে সদর গৃহ স্কিম। আর 4 নম্বর হচ্ছে আপ কোই বাহানা নেই, সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। আপ কোই বাহানা নেই মানে হচ্ছে নো জেন্ডার বেসড ভায়োলেন্স। আপ কোই বাহানা নেই, ঠিক আছে, মানে এখন আর কোনো এক্সকিউজেস নয়, নো জেন্ডার বেসড ভায়োলেন্স। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কিন্তু 4টে স্কিম সম্বন্ধেই তোমাদেরকে বলে দিলাম এখানে, ঠিক আছে। দেখো, ওয়ান স্টপ সেন্টার স্কিম সম্বন্ধে আমি এখানে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এটা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের, ঠিক আছে। আর এটাও কিন্তু সদর গৃহ কিন্তু মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে, পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রাইট? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। দেখো, ইন দ্য কনটেক্সট অফ দ্য ইকোনমি দ্য লরেন্স কার্ভ রিভেলস দ্য, এটা একদম কোর, ইকোনমিক্সের কোর কোশ্চেন এটা। অর্থনীতির প্রেক্ষাপটে লরেন্স কার্ভ প্রকাশ করে, কি করছে? ডিগ্রি অফ ইনকাম ইনইকুয়ালিটি, কারেক্ট, ইনকাম ডিস্ট্রিবিউশন ইন দ্য ইকোনমি, এফেক্ট অফ ইনফ্লেশন অফ দ্য আনএমপ্লয়মেন্ট রেট, আর অপশন ডি হচ্ছে এফেক্ট অফ ডিভ্যালুয়েশন অফ কারেন্সি অন কান্ট্রিজ ব্যালেন্স অফ ট্রেড। ঠিক আছে, লরেন্স কার্ভ কি করে? লরেন্স কার্ভ, লরেন্স কার্ভ দিয়ে আমরা কি প্রকাশ করি? ঠিক আছে, লরেন্স কার্ভ দিয়ে আমরা কি প্রকাশ করি? দেখো, আমরা লরেন্স কার্ভ কিসের জন্য আনি? আমরা লরেন্স কার্ভ আনি আমাদের দেশের যে ইনকাম বা ওয়েলথ ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা আমরা লরেন্স কার্ভ দিয়ে প্রকাশ করি, রাইট? এবং এই লরেন্স কার্ভ থেকেই আরেকটা জিনিস বেরিয়ে আসে, সেটাকে বলা হয় গিনি কোএফিসিয়েন্ট। সেটাকে আমরা কি বলি? গিনি কোএফিসিয়েন্ট, গিনি কোএফিসিয়েন্ট, ঠিক আছে, গিনি কোএফিসিয়েন্ট। এই দুটো জিনিস, এটা একটু অনেক সময় কি হয় আমাদের একটু ভুল হয়ে যেতে পারে যে লরেন্স কার্ভ আর গিনি কোএফিসিয়েন্টকে আমরা মিলিয়ে মিশিয়ে দিই, কিন্তু লরেন্স কার্ভটা কি? লরেন্স কার্ভ হচ্ছে যে আমাদের দেশের বা কোনো একটা অর্থনীতির যে ইনকাম বা ওয়েলথ ডিস্ট্রিবিউশন সিস্টেমটা রয়েছে সেটাকে আমরা প্রকাশ করি লরেন্স কার্ভ দিয়ে। সেটার যে ইনইকুয়ালিটিটা রয়েছে সেটাকে আমরা প্রকাশ করি লরেন্স কার্ভ দিয়ে। আর গিনি কোএফিসিয়েন্ট দিয়ে কি করি? গিনি কোএফিসিয়েন্ট দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের দেশের, এটা একটা মেথড, গিনি কোএফিসিয়েন্ট হচ্ছে একটা মেথড। এই মেথডের মাধ্যমে আমাদের অর্থনীতিতে কতটা ইনইকুয়ালিটি অফ ইনকাম ডিস্ট্রিবিউশনস রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম রয়েছে, ইনইকুয়ালিটি ইন ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইনইকুয়ালিটি কতটা পরিমাণ রয়েছে সেটা আমরা কি করতে পারি? গিনি কোএফিসিয়েন্ট দিয়ে দেখতে পারি। তাহলে প্রথম যে অ্যান্সারটা, প্রথম যে অপশনটা হয়েছে ডিগ্রি অফ ইনকাম ইনইকুয়ালিটি, এটাকে আমরা বলবো কি? গিনি কোএফিসিয়েন্ট, এটাকে আমরা গিনি কোএফিসিয়েন্ট বলবো। আর সেকেন্ড যেটা আছে দেখো, ইনকাম ডিস্ট্রিবিউশন ইন দ্য ইকোনমি, দ্যাট ইজ কল্ড দ্য লরেন্স কার্ভ। লরেন্স কার্ভের মাধ্যমে এটা আসে, ঠিক আছে। আর একটু বিশদে জানতে হবে আমাদের লরেন্স কার্ভটা, আমরা চলে আসি আরো পরিষ্কার করে জানিয়ে দেবো। দেখো, লরেন্স কার্ভ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ, এই দেখো এদিকটা হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, এদিকটা হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম। এবার এই ন্যাশনাল ইনকাম আর এটা হচ্ছে পপুলেশন, এদিকে ন্যাশনাল ইনকাম দেখাচ্ছে, এদিকে পপুলেশন দেখাচ্ছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, রাইট? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এবার দেখো আমার ইনকামটা এদিকে দেখো, এটা হচ্ছে মানে যারা পুয়ার রয়েছে তাদের থেকে, মানে যারা ইনকাম বেশি করছে সেদিকে যাচ্ছে, এদিকটা পুয়ার, এদিক থেকে ইনকাম বাড়ছে, রাইট? এবার দেখো যখন 5% ন্যাশনাল ইনকাম হয়েছে তখন এখানে ছিল, পপুলেশনের এখানে ছিল, আবার যখন এখানে বেড়েছে তখনও সেটা এখানেই আছে। দ্যাট মিনস আমার যদি পারফেক্টলি ইকুয়ালিটি আসে তাহলে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসছে এইটা হওয়ার কথা, 45 ডিগ্রি পারফেক্ট ইকুয়ালিটি, একদম পারফেক্ট জায়গাতে আসবে। কিন্তু দেখো ইনকামটা শুরু হচ্ছে কোথা থেকে? এইখান থেকে, এইখান থেকে। এই যে পারফেক্ট ইকুয়ালিটি আর এইখান দিয়ে ইনকামের যে জায়গাটা, এটা হচ্ছে ইনইকুয়ালিটি গ্যাপ, এটা আমরা লরেন্স কার্ভ দিয়ে বোঝাই। এই যে লরেন্স কার্ভ, এই যে ইনইকুয়ালিটির যে স্টেপটা রয়েছে এইটা, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো
দেখো দেখো আমার যদি পারফেক্টলি ইকুয়ালিটি থাকে, তাহলে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে এটা, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের এটাকে আমি নিতে পারবো। কিন্তু আমাদের যেহেতু ইনকাম ইনইকুয়ালিটি রয়েছে, কতটা ইনইকুয়ালিটি রয়েছে, এইখান দিয়ে আসছে দেখো এই যে কার্ভটা, ঠিক আছে। এইটা কি হচ্ছে অ্যাকচুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশন। লরেন্স কার্ভ আমাদের অ্যাকচুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশনটা দেখায়। এবার তোমরা বলবে স্যার অ্যাকচুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশন কিভাবে দেখাচ্ছে? অ্যাকচুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশনই তো আমাদের কিভাবে দেখতে পাই আমরা? অ্যাকচুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশনই তো ইনইকুয়ালিটি। পারফেক্টলি ইকুয়ালিটি কখনো হতে পারে না। মানে সবাই মানে একদম মানে আমিও 100 টাকা, তুমিও 100 টাকা, আরো 10 জন 100 করে বা 10 কোটি মানুষই 100 টাকা ইনকাম করছে, সেটা হতে পারে না কখনো, ঠিক আছে। নট এ রিয়েল পিকচার, ঠিক আছে। তো কতটা ইনকাম ইনইকুয়ালিটি রয়েছে সেটা এই কার্ভটা দিয়ে আমি বুঝতে পারবো, ঠিক আছে। তাই এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশন বা লরেন্স কার্ভ। আর এই যে দেখো পারফেক্টলি ইকুয়ালিটি থেকে এই যে মাঝখানের গ্যাপটা, এটাকে বলছে ইনইকুয়ালিটি গ্যাপ, রাইট। এবার এই যে কতটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে মেজার করছে কে? গিনি কোএফিসিয়েন্ট। গিনি কোএফিসিয়েন্টের একটা মজার ব্যাপার আছে, 0 থেকে 1 পর্যন্ত গিনি কোএফিসিয়েন্ট আমি কি বললাম, যে এটা লরেন্স কার্ভ থেকেই উৎপন্ন হয়েছে। কিভাবে উৎপন্ন হয়েছে? যে লরেন্স কার্ভের কতটা তোমার ইনকাম ইনইকুয়ালিটি দেখানো হচ্ছে, সেইখান থেকে গিনি কোএফিসিয়েন্ট তৈরি হয়েছে। গিনি কোএফিসিয়েন্ট তোমাকে দেখিয়ে দেবে যে কতটা ইনইকুয়ালিটি রয়েছে আর কতটা ইকুয়ালিটি রয়েছে। যেমন 0 থেকে 1, ঠিক আছে। 0 মানে হচ্ছে পারফেক্টলি ইকুয়ালিটি, আর 1 মানে হচ্ছে পারফেক্টলি ইনইকুয়ালিটি। এটা গিনি কোএফিসিয়েন্টের একটা হচ্ছে তোমার মেজারমেন্ট। 0 যদি হয়ে যায় তাহলে হচ্ছে কত? তাহলে হচ্ছে পারফেক্টলি ইকুয়ালিটি, হুইচ ইজ নট পসিবল। আর 1 মানে হচ্ছে পারফেক্টলি ইনইকুয়ালিটি। তার মানে যে সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থাতে গিনি কোএফিসিয়েন্ট যত কম হবে, তত সেই দেশের ইনকাম বা ওয়েলথ ডিস্ট্রিবিউশন তত ইকুয়ালিটির দিকে যাবে। কি বললাম? গিনি কোএফিসিয়েন্ট যত কম হবে, তত সেই দেশের অর্থনীতিতে ওয়েলথ অ্যান্ড ইনকাম ডিস্ট্রিবিউশন ইকুয়াল দিকে যাবে। যত গিনি কোএফিসিয়েন্ট বাড়বে, তত সেই দেশের অর্থনীতিতে কি হবে না, ইনইকুয়ালিটি বেড়ে যাবে, রাইট। আবারও আমি বলছি, গিনি কোএফিসিয়েন্ট 0 থেকে 1 পর্যন্ত তার মিডিয়াম রয়েছে, রেঞ্জ রয়েছে। গিনি কোএফিসিয়েন্ট 0 মানে হচ্ছে পারফেক্টলি ইকুয়ালিটি, আর 1 মানে হচ্ছে পারফেক্টলি ইনইকুয়ালিটি। তাহলে যে সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থাতে গিনি কোএফিসিয়েন্ট কমের দিকে আছে, তাহলে সেগুলো কি? সেগুলোতে ইনইকুয়ালিটি ওয়েলথ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কম আছে। আর যেগুলোতে গিনি কোএফিসিয়েন্ট বেশি আছে, সেই সমস্ত দেশে কি হচ্ছে? ইনকাম ইনইকুয়ালিটি বেশি আছে। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার আমরা দেখতে পেলাম। এটার অ্যান্সার কি ছিল? যে অর্থনীতির প্রেক্ষাপটে লরেন্স কার্ভ প্রকাশ করে কি করে? ইনকাম ডিস্ট্রিবিউশন ইন দ্য ইকোনমি, রাইট। এটা হচ্ছে অ্যান্সার। আর এটা যদি বলে যে ডিগ্রি অফ ইনকাম ইনইকুয়ালিটি, এটাকে বলবো গিনি কোএফিসিয়েন্ট। সবসময় মাথায় রাখবে যে ইনইকুয়ালিটি, কতটা ইনইকুয়ালিটি হচ্ছে, কতটা কম হচ্ছে, কতটা বেশি হচ্ছে, সেটা প্রকাশ করবে গিনি কোএফিসিয়েন্ট দিয়ে। পরীক্ষায় প্রচুর বার আসছে। আর আমাদের দেশের যে ইনকাম ইনইকুয়ালিটি রয়েছে বা অ্যাকচুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশন, সেটা কি দিয়ে করব? সেটা আমরা করব লরেন্স কার্ভ দিয়ে। আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু মাইক্রো ইকোনমিক্স। নিচের কোনটি ক্ষুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত নয়? ঠিক আছে। থিওরি অফ ওয়েজেস, ইকোনমিক বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল, আনএমপ্লয়মেন্ট, নট এগ্রিগেটেড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ভালো করে বুঝতে হবে যে আমাদের মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে কোনটা, এখানের মধ্যে এমন কোনটা আছে যেটা মাইক্রো ইকোনমিক্স বা ক্ষুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত নয়। এবার দেখলে আমাদের বুঝতে হবে যে দেয়ার ইজ এ টু টাইপ অফ ইকোনমিক্স, রাইট। আমরা সবাই জানি, ওয়ান ইজ মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড অ্যানাদার ইজ ম্যাক্রো ইকোনমিক্স, রাইট। সো মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে তফাৎটা কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, ছোট সিঙ্গেল। ম্যাক্রো মানে হচ্ছে কি? ম্যাক্রো মানে বড়, বড় বা অনেকগুলো, এরকম অনেকগুলো আছে। মাইক্রো মানে হচ্ছে ছোট বা 1 ইউনিট, আর ম্যাক্রো মানে হচ্ছে অনেকগুলো। যেমন আমি তোমাকে বলি, আমি যদি এটা বলি যে আজকে ধরো সে ফর এক্সাম্পল পার্সন এক্স এর ইনকাম কিরকম হচ্ছে, তাহলে এটা মাইক্রোর মধ্যে ঢুকে যাবে। আমি যদি বলি যে পশ্চিমবঙ্গের ইনকাম কেমন হচ্ছে, ইটস কামস টু এন্ড কোথা থেকে এলো? এটা ম্যাক্রোতে চলে এলো, কারেক্ট? বোঝা গেল? তাহলে এবার এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু মাইক্রো ইকোনমিক্স।
তার মানে ক্ষুদ্রের মধ্যে 1 ইউনিটের মধ্যে, সবসময় মনে রাখবে 1 ইউনিট যেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু সবসময় মাইক্রো হবে, আর যেখানে বৃহত্তরের কথা বলা হচ্ছে সেখানে ম্যাক্রো হবে। তার মানে থিওরি অফ ওয়েজেস, অলওয়েজ মাইক্রো ইকোনমিক্সের মধ্যে আসবে, সিঙ্গেল ইউনিটের জন্য আসে। আচ্ছা, ইকোনমিক বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল, দেখো ইন্ডিভিজুয়াল বলছি, অপশনের মধ্যে অ্যান্সার পেয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল মানে কি বলেছিলাম, মাইক্রোতে আসবে, তার মানে এটাও বাদ চলে গেল। আচ্ছা, তারপরে কি আসছে, আনএমপ্লয়মেন্ট বৃহত্তরের জন্য বলছে, আনএমপ্লয়মেন্ট কখনো একজনের জন্য বলা, বৃহত্তরের জন্য বলছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। এবার দেখো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি তো 3 নম্বর অপশনের অ্যান্সারটা দিয়েছি বলে তাই, আমি যদি আনএমপ্লয়মেন্টকে 4 নম্বরে দিয়ে দিতাম, তাহলে এখানে একটা জিনিস আছে দেখো, নট এগ্রিগেটেড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। নট এগ্রিগেটেড মানেটা কি, এগ্রিগেটেড মানেটা কি, এগ্রিগেটেড মানেটা হচ্ছে টোটাল, ইন টোটালিটি, বৃহত্তর, টোটাল। এগ্রিগেটেড মানে হচ্ছে এগ্রিগেটেড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মানে সমগ্র দেশের, এগ্রিগেটেড মানে হচ্ছে সমগ্র দেশের বা ইন টোটালে। আর নট এগ্রিগেটেড মানে হচ্ছে সিঙ্গেল ইউনিটের জন্য চলে এলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তাহলে এটা সিঙ্গেল ইউনিটের জন্য যদি চলে আসে তাহলে এটা মাইক্রো হয়ে যাবে। আর যদি আমি নটটাকে কেটে দিতাম, এগ্রিগেটেড করে দিতাম, তাহলে তখন সেটা একটা ম্যাক্রোর জন্য হয়ে যেত, রাইট। তাহলে আমাদের এখানে অ্যান্সারটি কি হবে, আনএমপ্লয়মেন্ট, কারণ আনএমপ্লয়মেন্ট গোটা দেশেরই হবে ভাই, এক দুজনের আনএমপ্লয়মেন্ট হয় না, তুমি রেট বার করতে পারবে না সমগ্র দেশের। তাহলে নিচের কোনটি ক্ষুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত নয়, দ্যাট ইজ আনএমপ্লয়মেন্ট, কারেক্ট, বোঝা গেছে। চলো নেক্সট, মুদ্রানীতি কমিটির সদস্য সংখ্যা কত? বাবা, মুদ্রানীতি কমিটি কোনটাকে বলবো, মনিটারি পলিসি কমিটি, অবভিয়াসলি আরবিআই এর মনিটারি পলিসি কমিটি। মনিটারি পলিসি কমিটি আমরা সবাই জানি এখন, মনিটারি পলিসি কমিটি কি করে? মনিটারি পলিসি কমিটি মনিটারি পলিসি করে। আমাদের দেশে মেনত দু ধরনের পলিসি হয়, ঠিক আছে, মেনত একটাকে কি বলে, একটাকে আমরা বলি মনিটারি পলিসি, আর একটাকে আমরা কি বলি, ফিসকাল পলিসি, রাইট। মনিটারি পলিসি আর ফিসকাল পলিসি। মনিটারি পলিসি কোথায় আছে না, মনিটারি পলিসি আরবিআই এর দ্বারা হয়, মনিটারি পলিসি কমিটির দ্বারা। আর ফিসকাল পলিসি কে করে? ফিসকাল পলিসি কারা করে? ফিসকাল পলিসি করে হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে। তাহলে এবার দেখো সেই মনিটারি পলিসি কমিটিতে কতজন সদস্য সংখ্যা আছে, 5, 6, 7, 4, কতগুলো আছে? মনিটারি পলিসি কমিটিতে কতজন সদস্য সংখ্যা রয়েছে? দেখো মনিটারি পলিসি কমিটিতে সদস্য সংখ্যা রয়েছে হচ্ছে 6 জন। কিভাবে দেখো, মনিটারি পলিসির কম্পোজিশনটা দেখে নাও প্রথমে, উপরেরটা বলছি আমি। কম্পোজিশনে দেখো 6 মেম্বার্স, 3টে থাকে আরবিআই থেকে, আর 3 জনকে নমিনেট করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাইট। এবং মনিটারি পলিসির যে চেয়ারম্যান হবে সে হচ্ছে গভর্নর হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমেন্ট করো, আমাকে কমেন্টে জানাও এই মুহূর্তে তাহলে মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যানের নাম কি হবে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই মুহূর্তে মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যানের নাম কি, রাইট। আমি কি বলেছি, মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যান সবসময় রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর হবে। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই মুহূর্তে মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যানের নাম কি আছে। আচ্ছা, মনিটারি পলিসি এটা কে প্রপোজ করেছিল? উর্জিত প্যাটেল কমিটি। উর্জিত প্যাটেল আমরা সবাই জানি আমাদের ফরমার আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল, ঠিক আছে। এবং এর ফার্স্ট মিটিং কখন হয়েছিল? 3 অক্টোবর 2016 ইন মুম্বাইতে কেন? আরবিআই সদর দপ্তর মুম্বাইতে, আমরা সবাই জানি, রাইট। এবং মিটিংসটা বছরে মিনিমাম 4 বার এই মনিটারি পলিসির মিটিং করতেই হবে, বছরে 4 বার, ঠিক আছে, বাই মান্থলি, ঠিক আছে, অ্যাটলিস্ট 4 টাইমস, 4 বার। মনিটারি পলিসি কখন হয়? আমাদের দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষা করার জন্য মনিটারি পলিসি কমিটিকে তৈরি করা হয়েছে এবং মনিটারি পলিসিকে ফর্মুলেট করা হয়েছে। মানে আমাদের দেশে যদি ইনফ্লেশন বেড়ে যায় বা ডিফ্লেশন বেড়ে যায়, যে কোনো কিছু একটা হলে, মানে যেখানে ভারসাম্যটা রক্ষা হচ্ছে না সেই ভারসাম্যটা রক্ষা করার দায়িত্ব কার আছে? মনিটারি পলিসির, রাইট। ওকে, আচ্ছা, টার্ম মনিটারি পলিসি কমিটির টার্ম হচ্ছে, কমিটি মেম্বারদের টার্ম হচ্ছে 4 ইয়ার্স, মাথায় রাখ। চলো নেক্সট কোশ্চেন দেখো, when was the human development report published for the first time? ঠিক আছে, মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়েছিল? ঠিক আছে, অপশনগুলো কি কি আছে দেখো, 1978, 1984, 1990,
1990, 1999, 1978, 1984, 1990, 1999, ঠিক আছে। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, ঠিক আছে, ইন্ডিয়া 2023-24 হিউম্যান ডেভেলপমেন্টের রিপোর্টে 134th র্যাঙ্কে আছে। ঠিক আছে, 134 র্যাঙ্কে রয়েছে। চলো দেখো এটা কত সালে হয়েছিল, এটা হয়েছিল হচ্ছে 1990, 1990, 1990-তে, ঠিক আছে, 1990-তে। দেখো এটা হচ্ছে একটা কি বলো, দেখো আমাদের জীবনের বেঁচে থাকার জন্য শুধুমাত্র খাওয়া পড়া থাকলেই চলবে না, আরো বিভিন্ন রকমের ডাইমেনশনস রয়েছে, পেরিমিটার রয়েছে, ঠিক আছে। সেগুলো কি কি, দেখো আমাদের ডাইমেনশনস গুলো হচ্ছে লং অ্যান্ড হেলদি লাইফ, নলেজ আর আর ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। তার মানে কি বলছে, লং অ্যান্ড হেলদি লাইফ, দীর্ঘ এবং সুস্থ জীবন, রাইট, নলেজ মানে জ্ঞান, আর হচ্ছে আর ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে এই তিনটেতে কোন কোন দেশ কতটা সরি, এই তিনটে প্যারামিটারে কোন কোন দেশগুলো কতটা পরিমাণ সাফল্য অর্জন করছে বা কতটা পরিমাণ এগোচ্ছে, তার উপরে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে তৈরি করা হয়। তাহলে দেখো ইন্ডিকেটার্স কোনগুলো, এবার দেখো এটা যদি ডাইমেনশন হয় মানে লং অ্যান্ড হেলদি লাইফ, তার ইন্ডিকেটার্স কি হবে, অবভিয়াসলি লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, মানে কতটা পরিমাণ লোক বেঁচে থাকছে অ্যাট দ্য টাইম অফ বার্থ, বার্থের পরে কতটা, মানে লোকের গড় বয়স, বেঁচে থাকার বয়স সীমা কত হচ্ছে। নলেজের ক্ষেত্রে কি, আচ্ছা এটা ডাইমেনশন ইন্ডেক্সটা কি বলছে, লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, ঠিক আছে। আচ্ছা নলেজের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, মিন ইয়ার্স অফ স্কুলিং, মানে গড় বয়স কত, কিসের গড় বয়স, না পড়াশোনা করার বা স্কুলে যাওয়ার গড় বয়স, মানে কতদিন পর্যন্ত সে স্কুলে গেছে, ঠিক আছে, এডুকেশন ইন্ডেক্সের মাধ্যমে এটা হয়। আরেকটা কি বলছে, ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটার ক্ষেত্রে কি জিএনআই পার ক্যাপিটা, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, ঠিক আছে, এটা জিএনআই ইন্ডেক্সে হয়। যদি জিএনআই সম্বন্ধে বা ন্যাশনাল ইনকাম সম্বন্ধে আরো বিশদে তোমাদের জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে ন্যাশনাল ইনকাম, জিএনআই, জিএনপি, জিডিপি, এনএনপি, এনএনআই এগুলো সম্বন্ধে তোমাদের আরো কিছু জানার আছে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি এরকম এটার উপরে একটা ক্লাস দেবো, ঠিক আছে। ওকে, তো দেখো তাহলে এগুলো প্রথম প্রথম কখন হয়েছিল, 1990-তে, ঠিক আছে, এবং 1990-তে এটা এটা কে ডেভেলপ করেছিল, পাকিস্তানি ইকোনমিস্ট মেহবুব উল হক, ঠিক আছে, পাকিস্তানি ইকোনমিস্ট মেহবুব উল হক এই কি করেছিল না, ইউএনডিপির আন্ডারে এটা প্রথমবার করা হয়েছিল, ঠিক আছে, ইউএনডিপির আন্ডারে এটা প্রথমবার করা হয়েছিল। আর গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 2023-24-এ 134, এটা একদমই স্যাটিসফাইং নয়। নেক্সট দেখো সমর্থ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ সমর্থ স্কিম, আবার একটা স্কিম নিয়ে প্রশ্ন, আবারও একটা স্কিম নিয়ে প্রশ্ন, সমর্থ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি, ঠিক আছে। দেখো প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স টু ফার্মার্স, প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স টু এমএসএমইস, প্রোভাইডিং স্কলারশিপ টু ইডাব্লিউএস স্টুডেন্টস, আর নান অফ দিস, কোনটা হবে, কোনটা হবে। দেখো সামার্থ যে স্কিমটা আছে এটা ইউনিয়ন গভর্নমেন্টের একটা স্কিম, এই স্কিমের আন্ডারে কি হয়, যে টেক্সটাইল, যে টেক্সটাইলের স্কিল আছে, টেক্সটাইল স্কিল প্রোগ্রাম, মানে আমাদের দেশের মানুষকে টেক্সটাইল স্কিলিং প্রোগ্রামে আরো বেশি করে স্কিলফুল করে দেওয়া হয়। তাহলে টেক্সটাইলটা কোন স্কিলের মধ্যে আসবে, এখানে কি আসবে, প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স টু এমএসএমই, রাইট। এটা এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড স্কিল ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম, কি বললাম, ইন্টিগ্রেটেড স্কিল ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। এটা কিন্তু স্টার্ট হয়ে গেছিল 12 5-year প্ল্যানে, 12 5-year প্ল্যান। এবার তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও যে 12 5-year প্ল্যান কবে থেকে স্টার্ট হয়েছে, রাইট, এখনই কমেন্ট করো 12 5-year প্ল্যান আমাদের কবে স্টার্ট হয়েছে। চলো নেক্সট, আচ্ছা একটা কথা বলে রাখি, 2025-এর জানুয়ারি মাস থেকে কিন্তু আমাদের 3টে নতুন কোর্স লঞ্চ করছি, ঠিক আছে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ,
একটা হচ্ছে আরআরবি এনটিপিসি ফর গ্রুপ ডি, এসএসসি সিজিএল এবং সিএইচএসএল এর উপরই। খুবই স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে আমরা এই ক্লাসটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি, রাইট? এখানে কিন্তু অফলাইনের ব্যাপার নেই, এটা কিন্তু পুরোটাই অনলাইনে, বাট অনলাইনে লাইভ এবং রেকর্ডেড দুটো ক্লাসে কিন্তু তোমরা এই তিনটে ক্লাসের জন্য, তিনটে কোর্সের জন্য তোমরা পেয়ে যাবে। তাই যদি তোমাদের মনে হয় যে 2025-এ তুমি চাকরিটা পাবেই, তাহলে কিন্তু বা পেতেই হবে, তাহলে কিন্তু এই তিনটে এবং এই তিনটে কোর্স যেগুলো রয়েছে অবভিয়াসলি তিনটেই খুব গুরুত্বপূর্ণ কোর্স, এই গেমের মধ্যে কোনো একটাতে তুমি চাকরি করতে চাও তাহলে কিন্তু এই কোর্সগুলো তুমি অ্যাভেল করতে পারো। কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের এটা স্টার্ট হয়ে যাচ্ছে, জানুয়ারি মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটাতে কিন্তু এনরোল তোমরা শুরু করে দিতে পারো, রাইট? দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য মেজার অ্যাডাপ্টেড আন্ডার মনিটারি পলিসি ওভারকাম রিসেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেট। মন্দা ও বেকারত্ব কাটিয়ে ওঠার জন্য মুদ্রানীতির অধীনে গৃহীত ব্যবস্থাগুলি হলো। তার মানে কি, এতক্ষণ আমরা কিছুক্ষণ আগে মনিটারি পলিসির কথা বলছিলাম, তো রিসেশন কি বলছে, রিসেশন আর আনএমপ্লয়মেন্ট, এই দুটো অবস্থা যখন আমাদের অর্থনীতি থাকে তখন মনিটারি পলিসিতে কি করা উচিত, রাইট? দেখো প্রথমটা কি বলছে, রেজিং রিজার্ভ রিকোয়ারমেন্ট ফান্ড। রিজার্ভ রিকোয়ারমেন্ট ফান্ডকে কি করা উচিত না বাড়িয়ে দেওয়া উচিত। রিডিউসিং রিজার্ভ রিকোয়ারমেন্ট ফান্ড, রিজার্ভ রিকোয়ারমেন্ট ফান্ডকে রিডিউস করে দেওয়া উচিত, মানে কমিয়ে দেওয়া উচিত। রিডিউসিং স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও, মানে কি হলো, স্ট্যাটুইটারি এসএলআর কে রিডিউস করে দিতে হবে। বোথ বি অ্যান্ড সি, তাহলে বোথ বি অ্যান্ড সি, এক নম্বর হবে নাকি বি হবে নাকি শুধু সি হবে নাকি বোথ বি অ্যান্ড সি হবে, কোনটা হবে? দেখো রিসেশন আর আনএমপ্লয়মেন্ট মানে কি, রিসেশন মানে হচ্ছে চাকরি বাকরি নেই, প্রথম কথা। ডিমান্ড কোনো না কোনো ভাবে হ্যাম্পার হয়েছে, মার্কেটে ডিমান্ড কম আসছে, রিসেশন স্টার্ট হয়েছে। পরিষ্কার কথা, যদি ডিমান্ড না থাকে তাহলে কোম্পানিগুলো কি করবে, প্রফিট করতে পারবে না। যদি প্রফিট না করে, আমি খুব লেম্যান ডেফিনেশন নিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে সহজ সরল ভাষায়, যে যদি মার্কেটে ডিমান্ড না থাকে তাহলে কি হবে, মার্কেটে ডিমান্ড না থাকলে কিন্তু কোম্পানি প্রফিট করতে পারবে না, কোম্পানি প্রফিট না করলে কি হবে, লে অফ হবে। আমরা 2022-23 এবং 23-24-এ প্রচুর পরিমাণ লে অফ দেখেছি, ঠিক আছে? অনেক কোম্পানি লে অফ করছে, লে অফ মানে হচ্ছে ফায়ার করেছে, তার ফলে কি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেটও বেড়ে গেছে। তাহলে এই জিনিসটাকে কাটাতে গভর্নমেন্টকে কি করতে হবে? দেখো এখানে তোমাদের একটা, তোমরা যদি এইটার মানে না জানো তাহলে রিজার্ভ রিকোয়ার ফান্ড, আমি যদি এটাকে একটু অন্যভাবে লিখি, রিজার্ভ রেশিও, যদি এটাও না বোঝা যায় তাহলে যদি আমি এটা করি, ক্যাশ রিজার্ভ রেশিও, তাহলে কি বোঝা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে সিআরআর। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলোকে আরবিআই এর কাছে যে তাদের এনডিটিএল মানে হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিসের যতটা পরিমাণ কিছু টাকা কি হচ্ছে, সেই টাকাটা এনডিটিএল মানে একটা ব্যাংকের কাছে যত টাকা আছে, আমি যারা একদমই জানে না এনডিটিএল কি বা একদমই ক্যাশ রিজার্ভ রেশিও সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আচ্ছা কাদের নেই, কাদের এরকম ক্লাস হলে ভালো হয় তারা কমেন্টে জানাও আমাকে। তো আমি একটু সহজ করে বলে দিচ্ছি যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলোকে, কমার্শিয়াল ব্যাংক বলতে চলো আরো সোজা ভাষায় বলি, এসবিআই, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্দাসইন্ড ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই, এইচডিএফসি, দিজ আর অল দ্য কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে? এই ব্যাংকগুলোকে তাদের টোটাল যে টাকাটা তাদের কাছে রয়েছে সেই টাকার কিছু পরিমাণ অংশ তাদেরকে আরবিআই কাছে রেখে দিতে হয় জমা। এই যে কতটা পরিমাণ অংশ তাদেরকে রেখে দিতে হবে সেটাকে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এবং এই টাকাটাতে কিন্তু তারা হাত দিতে পারবে না। তাহলে যদি এই টাকায় হাত দিতে না পারে, ঠিক আছে, তাহলে এই টাকাটা তারা লোন হিসাবেও দিতে পারবে না। আচ্ছা তাহলে এটাকে কি বাড়িয়ে দেওয়া উচিত, মানে রিজার্ভ রেশিওটাকে, ধরো সে ফর এক্সাম্পল ব্যাংকের কাছে 100 টাকা আছে আর রিজার্ভ রেশিও ধরো 5%, তার মানে 95 টাকা আর ব্যাংকের কাছে রইলো, 5% কি হলো, আরবিআই এর কাছে দিয়ে দিতে হলো, তার মানে 95 টাকা তার লোন দেওয়ার জন্য রইলো। যদিও এটার একটা ক্যালকুলেশন আলাদা হয়, ঠিক আছে, আমি যদি ব্যাংকের ক্লাসে আমি তোমাদেরকে ক্যালকুলেশন বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই টাকাটা কমে গেল। এবার ধরো যদি এই 5%টাকে বাড়িয়ে 10% করে দেওয়া হয়, তাহলে ব্যাংকের কাছে 90 টাকা থাকলো, লোন দেওয়ার জন্য কম টাকা থাকলো, তাহলে বাড়ানো হবে না কমানো হবে, এটা একটা কারণ। আর এসএলআর কি আছে, এসএলআর হচ্ছে আবারও একটা পার্সেন্টেজ অফ লিকুইড মানি অর গোল্ড অর গভর্নমেন্ট সিকিউরিটিজ, এই তিনটেকে কম্বাইন্ডলি ব্যাংক তাদের নিজেদের কাছে রাখতে পারে, ঠিক আছে, কিন্তু রাখতে হবেই,
রাখতে পারে না, রাখতে হবে, ঠিক আছে, সেটাতে ব্যাংক কাজে লাগাতে পারে, কিন্তু ইনিশিয়াল স্টেজে তাকে রাখতে হবে। তাহলে সেটাকে কে বাড়িয়ে দেওয়া না কমিয়ে দেওয়া, এসএলআর কে বাড়িয়ে দেওয়া না কমিয়ে দেওয়া, সিআরআর কে বাড়িয়ে দেওয়া না কমিয়ে দেওয়া, কোনটা হবে? দেখো অপশন হচ্ছে, যখন মার্কেটে রিসেশন বা আনএমপ্লয়মেন্ট রয়েছে তখন মার্কেটে ডিমান্ড তৈরি করতে হবে। আর ডিমান্ড যদি তৈরি করতে হয় তাহলে মার্কেটে ক্রেডিট রেশিওকে বাড়াতে হবে। কি রেশিও বললাম আমি? ক্রেডিট রেশিও। ক্রেডিট রেশিও মানে মার্কেটে লিকুইডিটি বাড়াতে হবে। লিকুইডিটি বাড়বে কোত্থেকে? ব্যাংকের থেকে। ব্যাংক যদি বেশি বেশি করে লোন দিতে পারে তবে কি হবে, যারা লোন নেবে তারা লোন নিয়ে ইনভেস্টমেন্ট করবে, নতুন নতুন কিছু তৈরি করতে পারবে, তার ফলে মার্কেটে এমপ্লয়মেন্ট তৈরি হবে, ডিমান্ড তৈরি হবে। তাহলে আমার অ্যান্সার কি হওয়া উচিত? আমার অ্যান্সার হওয়া উচিত রিডিউসিং রিজার্ভ রিকোয়ারমেন্ট ফান্ড অ্যান্ড রিডিউসিং স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। কেন? কারণ যদি এই দুটোর রেশিওটা আমি কমিয়ে দিই তাহলেই ব্যাংকের কাছে টাকা আসবে। ব্যাংক তাহলে বেশি বেশি করে টাকা কি করতে পারবে? লোন দিতে পারবে। আর ব্যাংক লোন দিলে লোকের কাছে টাকা আসবে, রাইট? দেখো এইটুকু সময়ের মধ্যে এতটা কনসেপ্ট বোঝা সম্ভব নয়। তো ব্যাংকের একটা আলাদা করে মনিটারি পলিসির কনসেপ্ট আমি করিয়ে দেবো। তো যাদের যাদের মনে হচ্ছে যে ব্যাংকের কনসেপ্টটা একবার করা উচিত, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যে কোনো পরীক্ষার ইঙ্গিতে তুমি ধরো না কেন, আঙ্গিকে ধরো না কেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাই যাদের যাদের মনে হচ্ছে তারা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের দরকার আছে, ঠিক আছে? সহজ সরল ভাষায় যতটা সহজ করে করা যায় আমি বুঝিয়ে দেবো, এবং একদম তোমাদের চারপাশের দিকে যা চলছে সেটা দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? লেটার অ্যান্সার এটা। নেক্সট, দেশের আর্থিক কর্তৃপক্ষ ভারতীয় রিজার্ভ ব্যাংকের মোট দায়কে বলা হয়। আচ্ছা দেখো, দ্য টোটাল লাইবিলিটি অফ দ্য মনিটারি অথরিটি অফ দ্য কান্ট্রি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ কল্ড দ্য, দেখো দেশের যে আর্থিক কর্তৃপক্ষ তার নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার মোট দায়কে কি বলে? হাই পাওয়ার্ড মানি, ব্রড মানি, মানি মাল্টিপ্লায়ার, এগ্রিগেট মানি রিসোর্সেস। হাই পাওয়ার্ড মানি, ব্রড মানি, মানি মাল্টিপ্লায়ার, এগ্রিগেট মানিটারি রিসোর্সেস। দেখো এটার আমি একটা জিনিস বলে দিই। দেখো আমরা নিচ থেকে যাই, এগ্রিগেট মানিটারি রিসোর্সেস মানে হচ্ছে, দেখো আরবিআই এর কাছে দু ধরনের টাকার কনসেপ্ট আছে। একটা হচ্ছে যে আমাদের দেশে যত নোটস অ্যান্ড কয়েন্স রয়েছে, ঠিক আছে, মানে নোটস অ্যান্ড কয়েন্স রয়েছে সেটা। আর একটা কি রয়েছে, যে যে টাকাগুলো ব্যাংকে রয়েছে, যেগুলোকে তোলার জন্য তোমাকে হয় এটিএম এ যেতে হবে, নাহলে চেক দিতে হবে, এটা করে দু ধরনের রয়েছে। এবার সেই যে টাকার সাপ্লাইটা, এটাকে বলা হচ্ছে এগ্রিগেট মানিটারি রিসোর্সেস। আবারও বলছি, যে নোটস অ্যান্ড কয়েন্সগুলো আমাদের পকেটে রয়েছে, প্লাস যে টাকাগুলো আমাদের ব্যাংকে, পোস্ট অফিসে, বিভিন্ন জায়গায় রয়েছে, যেগুলোকে তোলার জন্য আমাদের এটিএম দরকার বা চেকবুক দরকার বা ব্যাংকে গিয়ে উইথড্রল স্লিপের মাধ্যমে তোলা প্রয়োজন, সেই দুটোকে মিলিয়ে আমাদের যে রিসোর্সেসটা হচ্ছে সেটাকে এগ্রিগেট মানি রিসোর্সেস বলে। মানি মাল্টিপ্লায়ার কাকে বলে? মানি মাল্টিপ্লায়ার হচ্ছে ব্যাংকের কাছ থেকে, ব্যাংক যখন আমাদের কাছ থেকে 100 টাকা নেয়, ব্যাংকের সোর্স অফ ইনকাম কি? আমাদের কাছ থেকে টাকা নেওয়া। ব্যাংক আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেটা আবার অন্য কাউকে লোন দেয়, সেই লোনটা নিয়ে আবার সে অন্য কাউকে লোন দেয়, এরকম করে করে টাকাটা কি হয়? কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়তে বাড়তে থাকে, সেটাকে বলা হয় মানি মাল্টিপ্লায়ার। ব্রড মানি কি? ব্রড মানির কনসেপ্টটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ব্রড মানির কনসেপ্ট বুঝতে গেলে M1, M2, M3, M4 এর কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? আমি আসছি। আর হাই পাওয়ার্ড মানি হচ্ছে সেই মানিটা যেটা আরবিআই এর কি বলা হচ্ছে? লাইবিলিটি, ঠিক আছে? হাই পাওয়ার্ড মানি হচ্ছে সেই মানিটা যেটা আরবিআই এর কি বলছে? লাইবিলিটি। কিভাবে আসছে দেখো, দেখো মানি সাপ্লাই M1 কোনটা? আমি M1 বলেছি, M1 কে ন্যারো মানি বলা হয়। দেখো M1 ইজ ইকুয়াল টু কি? C প্লাস ডিডি প্লাস ওডি। তার মানে কি? সি মানে হচ্ছে কারেন্সি উইথ দ্য পাবলিক, যে কারেন্সিগুলো পাবলিকের সঙ্গে রয়েছে। ডিডি মানে কি? ডিমান্ড ডিপোজিট উইথ দ্য পাবলিক ইন দ্য কমার্শিয়াল অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংক। মানে যে ডিমান্ড ডিপোজিট গুলো রয়েছে, সরি, যে ডিমান্ড ডিপোজিট গুলো রয়েছে, দেখো দেয়ার ইজ দ্য টু টাইপ অফ ডিপোজিটস। একটাকে বলছে ডিমান্ড ডিপোজিট, একটাকে বলা হচ্ছে টাইম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট মানে কোনগুলো? ডিমান্ড ডিপোজিট মানে হচ্ছে আমরা চাইলেই যে টাকাটা আমাদের ব্যাংকে আছে সেটাকে আমরা তুলে নিতে পারি, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, আর ওডি মানে হচ্ছে আদার ডিপোজিট হেল্ড বাই দ্য পাবলিক উইথ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার মানে অন্যান্য ব্যাংকের যে সমস্ত অ্যামাউন্টগুলো আমার রিজার্ভ ব্যাংকে রয়েছে, ইনক্লুডিং রেশিওসগুলো, রিজার্ভ রেশিওসগুলো, সেগুলো হচ্ছে ওডি। এটাকে বলা হচ্ছে M1। M2 কোনটা? M2 হচ্ছে M1 মানে M1 যেটা বললাম তার সঙ্গে সেভিংস ডিপোজিট উইথ দ্য পোস্ট অফিস সেভিংস ব্যাংক, মানে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টে রয়েছে। M3 কে বলা হচ্ছে ব্রড মানি। M3 কে বলা হচ্ছে ব্রড মানি।
M1 প্লাস টাইম ডিপোজিট উইথ দ্য ব্যাংক। আচ্ছা, ব্রড মানি আর ন্যারো মানি কেন বলছি, দেখো ন্যারো মানি আর ব্রড মানির কনসেপ্টটা আসছে তুমি কত সহজে টাকা দিয়ে কোনো একটা জিনিসকে ক্রয় করতে পারো, এটার নিরিখে তোমার কাছে ব্রড মানি আর ন্যারো মানির কনসেপ্ট আসবে। মানে তুমি যখন তোমার পকেটে টাকা থাকলে তুমি যে কোনো জিনিস কিনে নিতে পারো, তার মানে কি তোমার পকেটের টাকা থাকাটাকে ন্যারো মানি বলা হচ্ছে। দেখো এখানে ন্যারো মানি কোথায় বলছে, এই দেখো M1 কে কেন, কারেন্সি উইথ দ্য পাবলিক, তোমার পকেটে যে টাকাটা আছে সেটা দিয়ে তুমি ইজিলি কোনো জিনিস ক্রয় করতে পারো, ঠিক আছে। ডিমান্ড ডিপোজিট উইথ দ্য পাবলিক ইন দ্য কমার্শিয়াল অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংক, মানে কি আমি যখন ইচ্ছে টাকা তুলে সেটাকে খরচা করতে পারি। আদার ডিপোজিট হেল্ড বাই দ্য পাবলিক উইথ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংকের ওখানে টাকা রাখা আছে, আমি যখন খুশি টাকা তুলে দিয়ে দিতে পারে। কারা দিতে পারে, অন্যান্য ব্যাংক বা গভর্নমেন্ট, রাইট, তারা। এবং অন্যান্য দেশের গভর্নমেন্টের কোনো ইনস্টিটিউশনও সেটা করতে পারে চাইলে, ঠিক আছে। তারপরে এটা দেখো তুমি চাইলেই টাকাটাকে তুলে দিয়ে দিতে পারো। এবার দেখো M2 তে M1 প্লাস সেভিংস ডিপোজিট উইথ দ্য পোস্ট অফিস সেভিংস ব্যাংক, সবসময় পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে তুমি টাকা চাইলেই জট করে তুলে নিতে পারো না। এটিএম সার্ভিসেস মোস্টলি আর নট দেয়ার, ঠিক আছে। আগে তো আরোই ছিল না, এখন একটা দুটো জায়গা তবুও হচ্ছে, ঠিক আছে। এবার দেখো M1 প্লাস টাইম ডিপোজিট উইথ দ্য ব্যাংক, টাইম ডিপোজিট মানে কোনগুলো, টাইম ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, মানে একটা টাইমের আগে তুমি সেই টাকাটা কোনো রকম ভাবেই তুলতে পারবে না, রাইট। তাহলে এটা কি হলো, আরো ব্রড হয়ে গেল। ব্রড মানে হচ্ছে তোমাকে অনেক কষ্ট করে টাকাটাকে তুলতে হবে, দিয়ে তারপরে সেটা খরচা করতে হবে। তাহলে আমি আবারও বলছি, ন্যারো মানি কোনটা, ন্যারো মানি মানে হচ্ছে যে যেটাকে তুমি খুব সহজেই যে টাকাটা হাতে পেয়ে যাবে এবং যেটাকে খরচা করতে পারবে। আর ব্রড মানি কোনটা, যেটাকে খরচা করতে গেলে, যে মানিটাকে খরচা করতে গেলে তোমাকে একটু কষ্ট করে ব্যাংকে যেতে হবে বা পোস্ট অফিসে যেতে হবে। আর M4 মানে হচ্ছে, M4 হচ্ছে M3 প্লাস টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস অর্গানাইজেশন, রাইট, ওকে। এবার দেখো এই যে হাই পাওয়ার মানি, এই হাই পাওয়ার মানিটা কি, H ইজ ইকুয়াল টু সি প্লাস আর, H ইজ ইকুয়াল টু সি প্লাস আর মানে হচ্ছে হাই পাওয়ার মানি, সি কারেন্সি, ক্যাশ রিজার্ভ অফ কমার্শিয়াল ব্যাংকস, ক্যাশ রিজার্ভ অফ কমার্শিয়াল ব্যাংকস। তার মানে কি, তার মানে হচ্ছে যে কারেন্সি যেটা আমাদের পকেটে রয়েছে কারেন্সি। দেখো হাই পাওয়ার মানি ইজ দ্য লাইবিলিটি অফ দ্য মনিটারি অথরিটি অফ দ্য কান্ট্রি, দিস ইজ অলসো কল্ড দ্য মনিটারি বেস অ্যান্ড ইটস ক্রিয়েটেড বাই দ্য আরবিআই। হাই পাওয়ার মানি ইনক্লুডস কারেন্সি, নোটস অ্যান্ড কয়েন্স, আমি আগেই বললাম যেটা, নোটস অ্যান্ড কয়েন্স যেটা আমাদের পকেটে রয়েছে, এবং ডিপোজিট উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড রিজার্ভ অফ দ্য কমার্শিয়াল ব্যাংকস উইথ আরবিআই। তার মানে কি হচ্ছে, যেটা আমাদের পকেটে রয়েছে এবং যে টাকাটা আরবিআই এর কাছে রয়েছে, আরবিআই এর কাছে কোনো টাকা থাকলে আরবিআই লাইবিলিটি, আমাদের কাছে যে টাকাটা আছে সেই টাকাটার মূল্যটা কে দেবে, আরবিআই দেবে, দ্যাট ইজ অলসো দ্য লাইবিলিটি অফ দ্য আরবিআই। তো এই জন্য এটাকে বলা হচ্ছে হাই পাওয়ার্ড মানি। নেক্সট কোশ্চেন দেখো, আমি তোমাদেরকে আবারও বলছি, এতটা কনসেপ্ট বুঝতে গেলে প্রত্যেকটা ক্লাসের বা প্রত্যেকটা সাবজেক্টের, এবং যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, সেটা শুধু ইকোনমিক্স বলে নয়, যে কোনো সাবজেক্টেরই সাবজেক্ট ওরিয়েন্টেড বা যে ক্লাসটা আমি করেছি সেই ক্লাস ওরিয়েন্টেড কনসেপ্টটা ক্লিয়ার করা খুব প্রয়োজন। আমি তোমাকে এইটুকু ক্লাসের মধ্যে ইটস নট পসিবল যে সমস্ত কনসেপ্টটা বুঝতে চলে আসবে। যদি সেটা দরকার পড়ে তোমাদের, সেটার জন্য কি করতে, কমেন্ট করো, আমাকে জানাও যে কোন কোন জায়গাগুলো ইকোনমিক্সের তোমাদের প্রবলেম রয়েছে। যদি সেই জায়গাগুলো প্রবলেম রয়েছে আমাকে জানাও, আমি সেগুলোর উপরে একদম ইজি করে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেবো। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী জি1 যোজনা কোন মন্ত্রকের অধীনে আসে? মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। দেখো জি1 যোজনা, এটা হচ্ছে একটা বায়োকেমিক্যালের উপরে এই যোজনাটাকে তৈরি করা হয়েছিল। এটা আমাদের পরিবেশ দূষণের সঙ্গে এবং ফার্মার এডুকেশনের সঙ্গে জড়িত, ঠিক আছে। এটা আমাদের মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের আন্ডারে আসে, ঠিক আছে। এটা জাস্ট আমি কি বলেছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন থাকবে একটা দুটো, তাই এটা আমি করিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, ইফ আনএমপ্লয়মেন্ট কন্টিনিউস টু বি লং টার্ম ফিচার অফ এ কান্ট্রি দেন ইট ইজ কল্ড, যদি বেকারত্ব একটি দেশের দীর্ঘমেয়াদী বৈশিষ্ট্য হতে থাকে তাহলে তাকে কি বলা হয়? ক্রনিক, সিজনাল, স্ট্রাকচারাল, ফ্রিকশনাল। যদি একটা দেশের আনএমপ্লয়মেন্ট দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে সেই আনএমপ্লয়মেন্টটাকে আমরা বা বেকারত্বটাকে কি বলবো? দেখো ক্রনিক, সিজনাল, স্ট্রাকচারাল, ফ্রিকশনাল, কোনটাকে বলবো? দেখো ফ্রিকশনাল মানে কি, একটা জব থেকে আরেকটা জবে সুইচ করার জন্য বা একটা জব ছেড়ে এসে আরেকটা জবে ঢোকার জন্য যে সময়টা দরকার সেটাতে যে আনএমপ্লয়মেন্টে থাকে দ্যাট ইজ কল্ড দ্য ফ্রিকশনাল। স্ট্রাকচারাল কোনটা?
আমাদের অর্থনীতির স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। মানে ধরো আগে ছিল সেটা লেবার ওরিয়েন্টেড, এখন হয়ে গেছে ধরো সেটা টেকনোলজি ওরিয়েন্টেড। মানে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তার জন্য প্রচুর লোক আনএমপ্লয়েড হয়ে যায় যে তারা স্কিলটাকে ডেভেলপ করতে পারে না বা শিখতে পারে না। সেটার জন্য যে আনএমপ্লয়মেন্ট আসে সেটাকে বলা হয় স্ট্রাকচারাল। সিজনাল, আমরা সবাই জানি যে সিজনে সিজনে যে হয়, ধরো ধরো সিজনে আমের বিজনেস, আমটা যে মাসে হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই মাসগুলোতে হয়। তো তারপরে যারা আমে বিজনেস করে তারা আর কোনো করতে পারে না, হয়তো করে না তারা, এখন তো সবাই করে, বাট সেটাকে বলা হচ্ছে সিজনাল। আর যদি অনেক দিন ধরে আনএমপ্লয়মেন্ট চলতে থাকে সেটাকে আমরা কি বলবো, ক্রনিক আনএমপ্লয়মেন্ট, রাইট? তো আজকে এই পর্যন্তই থাকুক। আমি জানি এটা অনেকটা বড় কনসেপ্ট ওরিয়েন্টেড ক্লাস হয়েছে। আমি আমি আবারও বলছি যে তোমরা আমাকে কমেন্ট করো, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কোন কোন কনসেপ্টগুলো তোমাদের দরকার। আমি জাস্ট কতগুলো কোশ্চেন, আমি প্রথমেই বলেছিলাম যে কোশ্চেনগুলো এমনভাবে দিচ্ছি যাতে তোমাদের মনে হয় যে এই কনসেপ্টগুলো আমাদের জানা উচিত, জানা প্রয়োজন। তো সেই কারণে এই কনসেপ্টগুলোকে নিয়ে আসা, ঠিক আছে? তো তোমরা আমাকে বলো যে কোন কোন কনসেপ্টগুলো তোমরা করতে চাইছো, সেগুলো আমাকে একটু কমেন্টে জানাও। আমি প্রতিটা কনসেপ্ট ওরিয়েন্টেড ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।